আজ আলোচনা করব দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়েরই একটি গুরুত্বপূর্ণ বিষয় মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে। এই মহারানীর ঘোষণাপত্র কাকে বলা হয়, মহারানীর ঘোষণাপত্রতে কী বলা হয়েছিল এবং মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য কী ছিল, এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আচ্ছা, এই যে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে জানতে হলে আগে আমাদের জানতে হবে যে কোন পরিস্থিতিতে মহারানীর ঘোষণাপত্র প্রচার করা হয়। 1857 খ্রিস্টাব্দে যখন ভারতের বিভিন্ন প্রান্তে যখন মহাবিদ্রোহ দেখা দেয়, তখন ব্রিটিশ মানে ইংল্যান্ডে রাজনৈতিক মহলে এই ধারণা সুদৃঢ় হয় যে আর ভারতের মতো একটা সুবৃহৎ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা বাণিজ্যিক সংস্থার শাসন এখানে রাখা উচিত হবে না। তার পরিবর্তে সরাসরি ব্রিটিশ সরকারের উচিত ভারত শাসনের দায়িত্বটা নিজের হাতে গ্রহণ করা। এই উদ্দেশ্যে 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস হয়, অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটি 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট এই আইনটি পাস হয় বা এই বিলটি পাস হয়। এই বিল বা এই আইনটি আমরা ভারত শাসন আইন নামেও আমাদের কাছে পরিচিত। এই আইন অনুসারে সরাসরি মানে ভারত শাসনের দায়িত্বটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়া হয়। ব্রিটিশ সরকার অর্থাৎ ইংল্যান্ডের তৎকালীন মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারত শাসনের দায়িত্বটা অর্পণ করা হয়। এবার দেখার বিষয় যে এই যে ভারত শাসনের দায়িত্বটা সরাসরি ব্রিটিশ সরকারের হাতে তুলে দেওয়া হলো, এর ফলে যে প্রশাসনিক যে কাঠামো তার কি পরিবর্তন ঘটল। এই কাঠামো আমরা দেখব যে এই কাঠামো বাইরের খোলসটুকুই পরিবর্তন হয়েছিল, কিন্তু তার মূলগত পরিবর্তন তেমন একটা হয়নি। কেন না, এর আগেও যে ভারত শাসনের ব্যাপারটা ইংল্যান্ড থেকে যে পরিচালনার ব্যাপারটা বা নিয়ন্ত্রণের ব্যাপারটা যেটা দেখতো কোম্পানির ডিরেক্টর সভা এবং সরকারি যে বোর্ড অফ কন্ট্রোল, তাদের নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল। ভারতের শাসন কার্যটাকে পরিচালনা করার দায়িত্ব তাদেরকে ইংল্যান্ড থেকে দেওয়া হয়েছিল এবং ভারতের প্রশাসনিক কাজটা পরিচালনা করতেন গভর্নর জেনারেলের নেতৃত্বে ভারতের যে প্রশাসনিক কাজটা পরিচালিত হতো। এবার দেখা যাচ্ছে যে এই যে ডিরেক্টর সভা এবং বোর্ড অফ কন্ট্রোলের ক্ষমতা কেড়ে নেওয়া হয়, তার পরিবর্তে ভারতের যে শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্বটা বা এই যে নিয়ন্ত্রণের ক্ষমতাটা দিয়ে দেওয়া হলো ভারত সচিব নামে একটি নতুন পদাধিকারীকে। একটি নতুন পদ তৈরি করা হলো, ভারত সচিব বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, এই নামে একটা বা ভারত সচিব নামে একটি পদ বা পোস্ট তৈরি করা হলো এবং এই ভারত সচিব নিয়োগ করা হতো ব্রিটিশ পার্লামেন্টারি একজন মন্ত্রীকে এবং তাকে পরামর্শ দেওয়ার জন্য একটি 15 জনের সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল তৈরি করা হয়েছিল। কিন্তু তার কাউন্সিলের মতামত গ্রহণ করার ইচ্ছে উপরে নির্ভর করতো, মানে তিনি চাইলেও এই কাউন্সিলের পরামর্শ নিতে পারতেন বা নাও নিতে পারতেন। আর এই তার যে ভারত সচিবের সভাপতিত্বে যে তার এই কাউন্সিল 15 জন সদস্য বিশিষ্ট যে কাউন্সিল, এই কাউন্সিলের নাম হয় ইন্ডিয়া কাউন্সিল। তাহলে ভারতের শাসনের ক্ষেত্রে যে নির্দেশ প্রেরণ বা ভারতের শাসন পরিচালনাটাকে নিয়ন্ত্রণের যে দায়িত্বটা সেটা দিয়ে দেওয়া হচ্ছে এই ভারত সচিবের হাতে। আর ভারতের যে শাসন পরিচালনা যেটা গভর্নর জেনারেল করছিলেন যেমনভাবে সেরকমই রয়ে গেল। এই গভর্নর জেনারেলকে শুধুমাত্র রাজপ্রতিনিধি বা মানে রানীর প্রতিনিধি বা ভাইসরয় উপাধিতে ভূষিত করা হয়। তিনি যেমনভাবে তার পরিষদ নিয়ে শাসনকার্য পরিচালনা করছেন তেমনই তিনি করতে থাকলেন। আর তার পরিষদে বা এই যে ভারত সচিবের কাউন্সিলে কোথাও ভারতীয় প্রতিনিধিকে নিযুক্ত করার কোনো ব্যবস্থা করা হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর শুধু বাইরের খোলসটুকুই পরিবর্তন হচ্ছে, এর যে শাসন কাঠামোর যে মূলগত চরিত্র তার কিছুই তেমন একটা পরিবর্তন হয়নি। এবারে আমাদের দেখার বিষয় যে এই যে ভারত শাসন আইন, এই ভারত শাসন আইনের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়ার হাতে ভারত শাসন সংক্রান্ত দায়িত্ব তুলে দেওয়ার পর, শাসনভার তুলে দেওয়ার পর মহারানী ভিক্টোরিয়া তিনি তার ভারতের যে প্রজা সেই প্রজাদের উদ্দেশ্যে একটি ঘোষণাপত্র প্রচার করেছেন। এই ঘোষণাপত্রটি তার নামে প্রচার করেছিলেন তার ভাইসরয় লর্ড ক্যানিং এলাহাবাদের দরবার থেকে। সেটি 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদের দরবার থেকে এই ঘোষণাপত্রটি তিনি প্রচার করেছিলেন। এবারে দেখার বিষয় যে এই ঘোষণাপত্রতে কি বলা হয়। তার আগে আমাদের জানতে হবে যে এই ঘোষণাপত্রের উদ্দেশ্য কী ছিল, কী উদ্দেশ্যে মহারানী ভিক্টোরিয়া এই ঘোষণাপত্রটি ভারতে প্রচার করার নির্দেশ দিলেন। এই ঘোষণাপত্রটি রানীর নির্দেশে তৈরি করেছিলেন কে না, রানীর নির্দেশে এই ঘোষণাপত্রটি তৈরি করেছিলেন তাঁরই
যে প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে কি না ডার্বি, সেই ডার্বি এই ঘোষণাপত্রটি তার হয়ে তৈরি করেছেন। ডার্বিকে রানী এইভাবে নির্দেশ দিয়েছিলেন যে এই ঘোষণাপত্রটি এমনভাবে তৈরি করা হোক যাতে ভারতের প্রতি ব্রিটিশ সরকারের সহৃদয়তা, সুশাসন এবং আন্তরিকতা এবং ভারতের প্রতি যে ধর্মীয় নিরপেক্ষ মনোভাব সেটা যেন প্রকাশিত হয়। এইভাবে এই যে বা মহারানীর ঘোষণাপত্রটা তৈরি করা হয়, এটি রানী চেয়েছিলেন এবং ডার্বি সেই রূপেই এই ঘোষণাপত্রটি তৈরি করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি রানীর এইরূপ ঘোষণাপত্র প্রচারের প্রধান উদ্দেশ্য কী? রানীর এইরূপ ঘোষণাপত্র প্রচারের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণ, বিশেষত দেশীয় রাজন্যবর্গকে খুশি করা। যে দেশীয় রাজন্যবর্গ নেতৃত্ব দিয়েছে এবং ভারতের জনগণের একটা অংশ যে এই বিদ্রোহে যোগ দিয়েছে, তাদেরকে খুশি করা এবং তাদেরকে মানে ব্রিটিশ শাসন যে ভারতের পক্ষে মঙ্গলজনক সেটা তুলে ধরাটাই, সেই রকম একটা ইমেজ তুলে ধরাটাই তাদের মানে মহারানীর উদ্দেশ্য ছিল। এবং এর দ্বারা তিনি ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের শাসনটাকে সুদৃঢ় করতে চেয়েছিলেন। ব্রিটিশ শাসনের ভিত যাতে আরও মজবুত হয়, আরও বেশ কিছুদিন যাতে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বজায় থাকে, তিনি এটাই করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি এরকমভাবে তার ভারত শাসন তার যে মহারানীর ঘোষণাপত্রটা এইভাবে তৈরি করতে তিনি তার প্রধানমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন। সেরকমই তৈরি হয়েছিল এবং সেটি তার ভাইসরয় ক্যানিং এলাহাবাদের দরবার থেকে রানীর নামে সেটি প্রচার করেছিল। এবার আমাদের দেখার বিষয় যে এই মহারানীর ঘোষণাপত্রে কী কী বলা হয়েছিল, এই বিষয়গুলো আমাদের এবার দেখতে হবে। প্রথমে দেখো যে এই ঘোষণাপত্রে প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছিল যে ভারতবাসীর ধর্মীয় আর সামাজিক বিষয়ে আর ব্রিটিশ সরকার কোনোরকম হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। এই ঘোষণাপত্রে এটা বলা হয়েছিল যে ভারতীয়দের কোনো বিষয়ে ব্রিটিশ সরকার মানে ধর্মীয় এবং সামাজিক বিষয়ে হস্তক্ষেপ করবে না। কারণ তারা দেখেছিল যে যখন এখানে ভারতে যখন মহাবিদ্রোহ শুরু হয়, তার যে প্রত্যক্ষ কারণটা ছিল একটা ধর্মীয় কারণ কিন্তু ছিল। যেমন কি না আমরা দেখেছি যে ভারতীয় যে সৈন্যরা যারা ব্রিটিশদের হয়ে চাকরি করতো, তাদেরকে যখন এনফিল্ড রাইফেলের টোটার যে মোড়ক, সেই মোড়ক যখন দাঁতে কাটতে বলা হয়েছিল, তারা তখন সেটা কাটতে চায়নি। কারণ তাদের একটা ধর্মীয় বাধা তাদের মধ্যে কাজ করেছিল। কীরকম না, তাদের মানে একটা খবর প্রচারিত হয়েছিল যে ওই সমস্ত যে টোটাগুলোর যে মোড়ক, এনফিল্ড রাইফেলের যে টোটার মোড়ক, সেই মোড়কটাকে মানে টোটাটাকে ভালো রাখার জন্য সেই মোড়কের উপরে গরুর এবং শূকরের চর্বি মেশানো আছে। তাই ধর্মপ্রাণ হিন্দু সৈনিক এবং ধর্মপ্রাণ মুসলিম সৈনিকদের পক্ষে ওই টোটার মোড়ক দাঁতে কাটা সম্ভব ছিল না। তাই তারা প্রতিবাদ দেখিয়ে জানিয়েছিল, তারা বিক্ষোভ করেছিল প্রথমে, যেটা বহরমপুরে করেছিল। তারপরে আমরা দেখেছিলাম যে মঙ্গল পাণ্ডে তো সরাসরি বিদ্রোহের সূচনায় করে দিচ্ছে ব্যারাকপুরে। এবার আমাদের দেখার বিষয় যে এই কারণেই তারা চেয়েছিল, মানে ব্রিটিশ সরকার বুঝেছিল যে ভারতীয়দের ধর্মীয় বিষয়ে আর হস্তক্ষেপ করাটা ঠিক হবে না। এবং তারা এটাও মনে করেছিল যে ভারতীয়দের যে সামাজিক কিছু কুসংস্কার দূরীকরণ ব্রিটিশ সরকার ইতিমধ্যে করছে, যেমন কিনা সতীদাহ প্রথা নিবারণ, বিধবা বিবাহ প্রচলনের মতো যে সমস্ত যে সামাজিক সংস্কারমূলক কাজ করছে, সেগুলো বোধহয় ব্রিটিশদের এই সমস্ত সংস্কার বোধহয় ভারতীয়রা ভালো মনে গ্রহণ করছে না, ভারতবর্ষে এটা ভালো মনে গ্রহণ করছে না। তাই তো হয়তো বিদ্রোহে তাদের একটা মানে বিদ্রোহে তারা অংশগ্রহণ করেছে অনেকে, এরকম একটা তাদের ধারণা হয়েছিল। তাই তারা ঠিক করেছিল যে আর ভারতীয়দের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। আরেকটা দ্বিতীয়ত আরেকটা মহারানী ঘোষণাপত্রে আরেকটা বিষয় বলা হয়েছিল যে সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে। সত্যবিলোপ নীতি, যেই সত্যবিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি যে সমস্ত রাজাদের, দেশীয় রাজাদের পুত্র সন্তান ছিল না, তারা দত্তক পুত্র নিয়ে তাদের উত্তরাধিকারী তাদের দত্তক পুত্রকে করতে চেয়েছিল, তাদের এই দেশীয় রাজাদের যাদের নিজস্ব মানে নিজেদের পুত্র ছিল না, পুত্র সন্তান ছিল না, তাদের রাজ্যগুলিকে সুকৌশলে ডালহৌসি অধিগ্রহণ করে নিয়েছিলেন। এই যে ব্যবস্থাটা, এই সত্যবিলোপ নীতিটা, এটা দেশীয় রাজন্যবর্গ এটা ভালোভাবে অবশ্যই মেনে নিতে পারেনি। তাই তো আমরা দেখেছি যে ঝাঁসি বা আমাদের যে নানা সাহেব, ঝাঁসির রানী বা নানা সাহেব, তারা তাদের ক্ষমতা হারাচ্ছিল এই সত্যবিলোপ নীতি প্রয়োগের ফলে। তারা বিদ্রোহে যোগদান করেছে। তাই ব্রিটিশ সরকার চেয়েছিল এই সমস্ত মানে রানী চেয়েছিলেন যে এই সমস্ত যে দেশীয় রাজন্যবর্গদেরকে খুশি করতে। তাই তো এই সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হলো এবং বলা হলো যে দেশীয় রাজন্যবর্গ তারা নিজেদের মতো করে তাদের নিজেদের পুত্র না থাকলে তারা তাদের দত্তক যেমন নেয় দত্তক গ্রহণ করতে পারে, দত্তক নেওয়াতে কোনো আর অসুবিধা রইল না, এটাও বলে দেওয়া হলো। এবার আরেকটা বিষয় আমাদের দেখার আছে যে কি না, যে সরকার ভারতে বলল যে সরকার ভারতে আর নতুন করে কোনো সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয়। মানে ব্রিটিশ সরকার ভারতে আর নতুন করে কোনো সাম্রাজ্য বিস্তারে তাদের আগ্রহ নেই। এটাও এই যে ঘোষণাপত্র তাতে বলা হলো। মানে ব্রিটিশ সরকার যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিল, সেই সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করার ফলে দেশীয় রাজন্যবর্গ তারা আতঙ্কিত হয়েছিল। কারণ আমরা দেখেছি একে একে তারা বাংলা দখল করেছে,
মহীশূর, মারাঠাদের অনেক এলাকা, তার উপরে আমরা দেখেছি যে পাঞ্জাব, এই সমস্ত যে বিভিন্ন জায়গাগুলো যে দখল করে ফেলেছে, দেশীয় রাজন্যবর্গ তারা আতঙ্কিত ছিল অবশ্যই, তাদের রাজ্য হয়তো যে কোনো সময় গ্রহণ করে নিতে পারে। তাহলে তাদেরকে আশ্বস্ত করা হলো যে ভারতে আর নতুন করে সাম্রাজ্য বিস্তার করতে আগ্রহী নয়। কারা আগ্রহী নয়? না ব্রিটিশ সরকার, আর ভারতে নতুন করে সাম্রাজ্য বিস্তারে আগ্রহী নয়। এইভাবে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করা হলো। আর কি বলা হলো? যে কোম্পানি কর্তৃক, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক যে দেশীয় রাজন্যবর্গদের সঙ্গে যে সমস্ত চুক্তিগুলো করা হয়েছে, সেই চুক্তিগুলো বজায় থাকবে। কারণ এখানে ব্রিটিশ সরকার সরাসরি শাসনভার গ্রহণ করেছে বলেই যে আর সেই চুক্তিগুলো গ্রহণ করা হবে না, মানে সেই চুক্তিগুলোকে মান্যতা দেওয়া হবে না, সেটা কিন্তু নয়। যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দেশীয় রাজন্যবর্গদের সঙ্গে যেমন ধরনের যেই চুক্তি করেছিল, সেই চুক্তিগুলো সেরকমই মেনে চলা হবে। আরেকটা জিনিস বলা হলো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়কে কী করা হবে না, জাতি বর্ণ নির্বিশেষে সকল ভারতীয়কে সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে। তার যদি যোগ্যতা থাকে তাকে সরকারি চাকরিতে তাকে নিযুক্ত করা হবে, এই কথাটাও বলা হলো। আবার আরও কি বলা হলো না, প্রত্যেক ভারতবাসী তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে। প্রত্যেক ভারতবাসী নিজের মতো করে ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে, তাদের ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না। আগে বলছিলাম যে এটা বলা হয়েছিল। আর বলা হলো যে মহাবিদ্রোহের সময় ব্রিটিশ হত্যার সঙ্গে যারা সরাসরিভাবে যুক্ত, মানে ব্রিটিশদেরকে সরাসরিভাবে, ব্রিটিশ বা ইউরোপীয়দেরকে সরাসরিভাবে হত্যা করেছে, তাদের ছাড়া অন্যান্য মানে বিদ্রোহের সঙ্গে যারা যুক্ত তাদেরকে মুক্তি দেওয়া হবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে না, তাদেরকে মুক্তি দেওয়া হবে। এর দ্বারা রানী প্রমাণ করতে চেয়েছিলেন যে ভারতীয়দের প্রতি রানীর কোনো প্রতিহিংসাপরায়ণ মনোভাব নেই, তিনি যথেষ্ট সহানুভূতিশীল, এইরকম তার ঘোষণা করলেন। যাক, এই সমস্ত ঘোষণার ফলে অনেকে মনে করেন যে এটা ভারতের পক্ষে খুবই কল্যাণকর হয়েছিল। মহারানীর ঘোষণাপত্রকে অনেকে ভারতবাসীর অধিকারের দলিল বলে মনে করেন। বিশেষ করে কংগ্রেসের প্রথম দিককার যে প্রথম সারির নেতারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম যার নাম আমি প্রথমেই বলবো, তিনি হচ্ছেন দাদাভাই নৌরোজি। সেই দাদাভাই নৌরোজি তিনি তো এই ঘোষণাটিকে ইংল্যান্ডের যে বিখ্যাত ম্যাগনা কাটা, যে ম্যাগনা কাটা আমরা জানি যে 1250 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জন যেটা কিছু সাংবিধানিক অধিকার জনগণকে দিয়েছেন, সেটা সাংবিধানিক অধিকারের একটা মানে সূচনার ক্ষেত্রে একটা প্রথম পদক্ষেপ বলা হয়। তার সঙ্গে তুলনা করে, ম্যাগনা কাটার সঙ্গে তুলনা করে এই দাদাভাই নৌরোজি এটাকে মানে ভারতবাসীর যে অধিকারের দলিল হিসাবে এটাকে সেই চোখে দেখেছেন। এবং তাছাড়াও আমরা দেখব যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে এটি ব্রিটিশ রাজতন্ত্রের পবিত্র প্রতিশ্রুতি। এই যে মহারানীর ঘোষণাপত্রটাকে বলেছেন যে এটি ব্রিটিশ রাজতন্ত্রের একটা পবিত্র প্রতিশ্রুতি। মানে অনেক ভারতীয়রা মনে করেছিল যে ম্যাগনা কাটার সমানই এই যে মহারানীর ঘোষণাপত্র ভারতীয়দের বেশ কিছু অধিকারের দলিল হিসাবে কার্যকর হবে। যাক, তাদের এই ধারণা কিন্তু যথাযথ ছিল না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কিন্তু সেরকম কোনো পরিবর্তন ঘটেনি। যেমন যে ব্রিটিশ সরকার যে সমস্ত ঘোষণাগুলি করেছেন, সেগুলি সবই কিন্তু ছিল তাদের নিজস্ব, নিজেদের স্বার্থ বজায় রাখার জন্য তারা যে সমস্ত ঘোষণাগুলি করা সেগুলি করেছিলেন। তাই তো দেখা যাচ্ছে যে যখন এই যে মুখে বলেছে যে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখা হবে, কিন্তু দেখা যাচ্ছে যে জাতিবিদ্বেষ কিন্তু ইউরোপীয়দের মধ্যে এবং ইংরেজদের মধ্যে রয়ে গিয়েছিল। জাতিবিদ্বেষ কিন্তু ছিল। যেমন তারা নিজেদেরকে মনে করতো যে সবসময় তাদেরকে নিজেদেরকে রাজার জাতি বলে মনে করতো, আর ভারতীয়দেরকে মনে করতো কি না এরা প্রজা, এরা হচ্ছে পরাধীন। আর নিজেদের মধ্যে সবসময় তাদের চরিত্রে একটা বিজেতা সুলভ মনোভাব লক্ষ্য করা যেত। এবং তারপরে দেখতে পাবো আমরা যে সরকারি চাকরিতে মুখে বলা হলো যে সরকারি চাকরিতে কী হবে না, সমস্ত ভারতীয়দেরকে সমান অধিকার দেওয়া হবে, যোগ্যতা থাকলে সমান অধিকার দেওয়া হবে। কিন্তু বাস্তবে আমরা দেখব যে এইরকম কোনো ইচ্ছা ব্রিটিশ সরকারের ছিল না। কারণ যে 1853 সালে সিভিল সার্ভিস বসার মানে বয়স ছিল, সিভিল সার্ভিসে বসার যে সর্বোচ্চ বয়স সেটা ছিল 23 বছর। সেই বয়সটাকেই দেখা যায় যে সেই বয়সটাকে 1860 খ্রিস্টাব্দে সেই বয়সটাকে কমিয়ে দেওয়া হবে, এবং কমিয়ে দিয়ে সেই বয়সটা করা হবে 22 বছর। এবং 1866 খ্রিস্টাব্দে সেই বয়সটাকে কমিয়ে করা হবে 21 বছর। আবার 1876 সালে সেই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সর্বোচ্চটা বয়সটাকে করা হবে 19 বছর। তাহলে এই 19 বছর বয়সে, মাত্র 19 বছর বয়সে গিয়ে ইংল্যান্ডে গিয়ে, তখন আবার ভারতে সিভিল সার্ভিস বসার আলাদা কোনো ব্যবস্থা নেই, ইংল্যান্ডে গিয়ে একজন ভারতীয় একজন ছাত্রের পক্ষে ইংল্যান্ডে গিয়ে এই বয়সে সিভিল সার্ভিস পরীক্ষায় বসাটা যথেষ্ট কষ্টসাধ্য ছিল। তাই মানে তা বোঝাই যাচ্ছে যে এইভাবে ভারতীয়দের উচ্চ পদে বসার, যে উচ্চ পদে নিযুক্ত হওয়ার যে সুযোগগুলো, সেগুলোকে তারা নিয়ন্ত্রণ করে দিচ্ছে, ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ করে দিচ্ছে, এগুলো রুদ্ধ করে দিচ্ছে। আর তাছাড়া যে ভারতীয় যে বিচারকরা নিযুক্ত হতেন, সেই ভারতীয় বিচারকদেরকে তখন কিন্তু ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়নি। তাই আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত ঘোষণাগুলো মুখেই করা হয়েছে, বাস্তবে এগুলো কার্যকর করা হয়নি। ঠিক আছে, আরও আমরা একটা জিনিস দেখব যে বিভেদ নীতি কিন্তু ছিল। কেমন বিভেদ নীতি? যেমন মুখে বলেছে যে ভারতীয়দের সামাজিক ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না, কিন্তু ব্রিটিশ সরকার কী
কী করলো না 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের দ্বারা তারা এটা অনুভব করেছিল যে ভারতীয়দেররা যদি ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে সেটাকে রদ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই তো তারা কী করলো না তারা একটা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর থেকে একটা নতুন একটা শাসন নীতি নিয়ে নিয়েছিল কি না ভারতীয়দের মধ্যে সাম্প্রদায়িকতা আঞ্চলিকতা যে বিভেদ মানে ধর্মীয় বা হচ্ছে আঞ্চলিক দিক থেকে তাদের মধ্যে যে বিভেদ সেই বিভেদটা তৈরি করতে হবে, সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে হবে। এই কারণে তারা সেই রকম নীতি গ্রহণ করেছিল যার ফলে ভারতীয়রা ঐক্যবদ্ধ না থাকতে পারে, তাদের মধ্যে আঞ্চলিক সাম্প্রদায়িক এরকম বিভিন্ন বিভেদ যাতে থাকে সেই চেষ্টা তারা করেছিল। আবার আমরা এটা দেখছি যে মুখে বলেছে যে দেশীয় রাজাদের যে আভ্যন্তরীণ বিষয় তাতে হস্তক্ষেপ করা হবে না, এটা মুখে বলেছে, মানে মহারানীর ঘোষণাপত্রে এটা বলা হয়েছে। কিন্তু এই মহারানীর ঘোষণাপত্রে বলা হলেও সেটা বাস্তবে কার্যকর হয়েছিল কিনা, বাস্তবে দেখা যাচ্ছে যে মহারানীর ঘোষণাপত্রে যা বলা হয়েছে সেটা কার্যকর হয়নি। যেমন মহারানীর ঘোষণাপত্রে যেটা বলা হয়েছে সেটা কেন কার্যকর হয়নি বলছি, কারণ 1860 খ্রিস্টাব্দে দেখা যাচ্ছে ক্যানিং বলছেন যে ভারতীয়দের মানে ভারতীয় দেশীয় রাজ্যগুলোর মধ্যে যদি কোনো আভ্যন্তরীণ কোনো সমস্যা দেখা দেয় এবং সেখানে যদি অপশাসন দেখা দেয় তাহলে সেইখানে আভ্যন্তরীণ বিষয়ে কিন্তু তারা হস্তক্ষেপ করবে, ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করবে, তবে কি না ব্রিটিশ সরকার সরাসরি সেই রাজ্য অধিগ্রহণ করবে না। সেই রকমই দেখা যায় এইরকম পদক্ষেপ গ্রহণও করেছিল যেটা বরোদা রাজ্যে যে মালহার রাও গায়কোয়াড়কে এইভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। এর থেকে বোঝা যাচ্ছে যে ব্রিটিশ সরকার শুধুমাত্র চেয়েছিল কি না রাজন্যবর্গকে প্রজাবিদ্রোহ যদি ব্রিটিশ সাম্রাজ্যাধীন এলাকাতে মানে ভারতীয় এলাকাতে যদি প্রজাবিদ্রোহ দেখা যায় সেই প্রজাবিদ্রোহটাকে রদ করতে চেয়েছিল শুধুমাত্র। কীভাবে মানে যে দেখেছে যে দেশীয় রাজারা যদি সবাই একজোট হয়ে বিদ্রোহী হয়ে যায় বা তাদের মানে ব্রিটিশদেরকে যদি না সাহায্য করে তাহলে দেখা যাবে যে সেই বিদ্রোহ আরও অনেক বেশি প্রবল আকার ধারণ করতে পারে। সেই প্রবল আকার যাতে ধারণ না করতে পারে তার জন্য তারা চেয়েছিল, যেমন ক্যানিং তো বলেইছিলেন যে দেশীয় রাজারা ছিলেন কি না দেশীয় রাজা ছিলেন ঝড় তুফানের বিরুদ্ধে পোতাশ্রয়ের সম্মুখস্থ বাঁধের তুল্য। মানে বাঁধ যেমন মানে পোতাশ্রয়ের বাঁধ যেমন ঝড় তুফানের সময় সমুদ্রের জাহাজগুলোকে রক্ষা করে, সেরকম দেশীয় রাজ্যবর্গ তারাও এরকমভাবে ব্রিটিশ সাম্রাজ্যতে যদি প্রজাবিদ্রোহ দেখা যায় তারা এটা সাহায্য করবে। কারণ আমরা জানি যে ক্যানিং তো বলেইছিলেন যে যদি সিন্ধিয়াও এই মহাবিদ্রোহে যোগদান করে তাহলে ব্রিটিশদেরকে ভারত ত্যাগ করতে হবে, তারপরে তিনি ব্রিটিশদেরকে ভারত ত্যাগ করতে হবে এটা বলেছিলেন, তিনি বিদ্রোহের সময় তিনি বলেছিলেন। তার মানে আমরা বুঝতে পারছি যে দেশীয় রাজন্যবর্গ যাতে ঐক্যবদ্ধ না হয়ে যায় বা দেশীয় রাজন্যবর্গ যাতে ব্রিটিশ শাসনের সহায়ক হয় তার জন্য তাদেরকে কিছু মানে তোষণমূলক নীতি কিছু গ্রহণ করা হয়েছিল, তাদেরকে কিছু খুশি করার চেষ্টা করা হয়েছিল এবং যেটা বলা হয়েছিল মহারানীর ঘোষণাপত্রতে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাদের উপরে কিন্তু নিয়ন্ত্রণ করতো, যতটুকু তাদেরকে যতটুকু সুযোগ না দিলেই নয় ততটুকু সুযোগ দিত, নিয়ন্ত্রণ কিন্তু সেই ব্রিটিশ সরকার করতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি মহারানীর ঘোষণাপত্রটা আসলে দেখা যাচ্ছে যে যেই সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবে কার্যকর করা হয়নি। এই মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে বলতে গিয়ে তাই ঐতিহাসিক বিপিনচন্দ্র বলেছেন এটা হচ্ছে রাজনৈতিক ধাপ্পাবাজি, পলিটিক্যাল ব্লাফ। আসলে মুখে অনেক কিছু প্রতিশ্রুতি বা এই ঘোষণাপত্রের মাধ্যমে অনেক কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে তা কিছুই কার্যকর করা হয়নি। তাই তো ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে মহারানীর শাসনকাল ছিল আসলে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায়। মহারানী যে সমস্ত প্রতিশ্রুতিগুলি দিয়েছেন তার শাসনের সূচনাকালে সেগুলি দেখা যাচ্ছে পরপর তিনি এক এক করে ভঙ্গ করে চলেছেন। তাই মহারানীর ঘোষণাপত্র যেটা অনেক ভারতীয়রা আশা করেছিল যে মহারানীর ঘোষণাপত্র ভারতীয়দের পক্ষে খুব কল্যাণকর হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এবং এরপর একটা ভালো দিকও ছিল ভারতীয়দের মধ্যে। এর ফলে এই যে মহারানীর ঘোষণাপত্রের যে বাস্তবায়িত যখন হলো না তখন ভারতীয়দের মধ্যে যে একটা ব্যাপক হতাশার সঞ্চার হলো, এগুলোই তাদেরকে আবার নতুন পথের সন্ধান দেখিয়েছিল যে কীভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। তার ফলে তারা সংগঠিত হচ্ছিল, আস্তে আস্তে সভা সমিতি তৈরি করছিল এবং জাতীয় আন্দোলনের দিকে তারা অগ্রসর হচ্ছিল। এই গেল মহারানীর ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু, তার তাৎপর্য এবং মহারানীর ঘোষণাপত্র কাকে বলা হয়।